আপনাদের সকলের ভালোবাসায় আজ পুল অফ বেঙ্গল ফ্যামিলিতে 30,000-এরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। আজ 30,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন আমরা অ্যাচিভ করে নিয়েছি। আর এই অ্যাচিভমেন্টটা শুধু আমার একার নয়, এই অ্যাচিভমেন্টটা আপনাদেরও সকলের। তাই এই আনন্দেই মার্কেটও এবার 30,000 পার করতে চলেছে। মার্কেট রয়েছে আপ ট্রেন্ডে। আমরা লাস্ট উইকও ভিডিও বানিয়ে বলেছিলাম যে আমরা এখান থেকে এক্সপেক্ট করছি আপ ট্রেন্ড মার্কেট। যদিও আমরা লাস্ট ট্রেডিং সেশনে দেখেছিলাম যে মার্কেট কিছুটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, কারণ আপনারা জানেন যে বিহারের ইলেকশনের রেজাল্ট আসছিল। আর ইলেকশনের রেজাল্ট আসার সময় মার্কেট একটু ভোলাটাইল থাকেই, কারণ মার্কেট সবসময় চায় যে কোনো একটা স্টেইং গভর্নমেন্ট যেন থাকে। মার্কেট কোনো গভর্নমেন্টকে ভালোবাসে না, মার্কেট এটা চাই যে যেই গভর্নমেন্ট রয়েছে সেটাই যেন থাকে, তাহলে মার্কেটের জন্য সেটা পজিটিভ। যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে মার্কেট ভোলাটাইল হয়ে যাবে। আর আমরা যেটা দেখলাম যে গভর্নমেন্ট সেম থেকে গেল, এনডিএ গভর্নমেন্টই ফাইনালি উইন হলো, যেটা মার্কেটের জন্য আমরা পজিটিভ সিগন্যাল হিসাবে দেখতে পারি। মার্কেট দিনের শেষে পজিটিভে ক্লোজিং দিল। আর নিফটির মধ্যে আমরা যদি ক্যান্ডেলস্টিক অ্যানালাইজ করি তাহলে দেখবো একটা দারুণ লেভেলের প্যাটার্ন ক্রিয়েট করেছে। চিন্তা নেই, আমরা ভিডিওতে ডিসকাস করবো যেই প্যাটার্নটা আমরা রেগুলার বুল মার্কেটের মধ্যে দেখতে পাই। আর এটা হচ্ছে চরম বুলিশ একটা সাইন। তাই আজকের ভিডিওতে আমরা মেনলি 3টে জিনিস নিয়ে ডিসকাস করবো। নাম্বার 1, যে নিফটিতে আমাদের ভিউ কি রয়েছে। আমরা তো বুলিশ রয়েছি, কিন্তু এরপরে নিফটি কোথায় যেতে পারে? 30,000 কি আগামী কয়েকদিনের মধ্যে পার করে দেবে, নাকি মার্কেট একটু ঝিমোবে? আগামী দিন আমরা কি এক্সপেক্ট করতে পারি? নাম্বার 2, মার্কেট যেহেতু পজিটিভ রয়েছে, এই সময় কোন কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে যেখানে আপনি লং টার্মে বলুন, সুইং ট্রেডিংয়ে বলুন বা মোমেন্টাম ইনভেস্টিংয়েও করতে পারবেন। আমি অলরেডি মোমেন্টাম ইনভেস্টিং নিয়ে একটা ভিডিও এনেছি, সেটাও আপনি ফলো করতে পারেন। আর নাম্বার 3, আর আমি জানি এটা হচ্ছে আপনাদের সবথেকে ফেভারিট সেগমেন্ট, কারণ এখানে আমি করবো আপনাদের স্টক নিয়ে আলোচনা। আর সেই স্টকগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো আগের দিন সবথেকে বেশি লাইক পড়েছিল। তাই যাদের আজকে কমেন্ট আমি হাইলাইট করছি না, প্লিজ মন খারাপ করবেন না, আজকের ভিডিওতেও যান এবং আপনি কমেন্ট করুন। আপনার কমেন্টেও যদি নেক্সট দিন সবথেকে বেশি লাইক আমি দেখতে পাই, তা সেই কমেন্ট থেকে আমি স্টকগুলো পিক করবো এবং ইন ডেপথ অ্যানালাইজ করবো। তো চলুন শুরু করা যাক ভিডিওর ফার্স্ট পার্ট, আমাদের নিফটির ভিউ আমরা জানবো। তো এটা আমরা নিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি। আমরা যদি একটু জুম করে দেখি তাহলে আমরা দেখতে পাবো, আমরা লাস্ট দিন কথা বলেছিলাম, মানে লাস্ট উইক আমরা ভিডিও বানিয়ে বলেছিলাম যে নিফটি এক্স্যাক্টলি তার যে ট্রেন্ড লাইন সাপোর্ট ছিল, এই ট্রেন্ড লাইন সাপোর্টে এসে কিন্তু নিফটি ঘোরাফেরা করছে। তাই এখানে আমরা একটা সাপোর্ট দেখতে পারি এবং তার সাথেও নিফটি 50 EMS সাপোর্ট লেভেলে ছিল। মানে এই যে ইয়েলো কালারের লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিফটির 50 EMS সাপোর্ট। আর এখান থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট যদি এই লেভেলে, আমরা দাগও টেনেছিলাম যে এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, যেটা একদম হ্যামারের মতো ক্যান্ডেল, এই ক্যান্ডেলে যদি হাইকে ব্রেক করে নিফটি উপরে যায় তাহলে নিফটি বুলিশ হয়ে যাবে। এবং তারপরে আপনি কন্টিনিউয়াসলি দেখতে পেলেন যে কত বড় র্যালি নিফটি কিন্তু দিল। কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা ঠিক বৃহস্পতিবার দেখেছিলাম যে নিফটি একটা দোজির মতো ক্যান্ডেল বানিয়েছিল, রেড ক্যান্ডেল বানিয়েছিল। তারপরে আমরা শুক্রবারে দেখলাম যেহেতু রেজাল্ট ছিল বিহারের, তার জন্য মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হলো এবং ডে এন্ডে ক্লোজিং হতে হতে একটা বড় গ্রিন ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পেলাম। দেখতে অনেকটা মারুবুজুর মতো এই ক্যান্ডেলটা লাগছে, এই যেটা কিন্তু একটা পজিটিভ সাইন। এবার ঘটনা হচ্ছে যে মার্কেট এরপর থেকে কতটা বাড়বে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। দেখুন, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু যে ডাইরেক্টলি এইভাবে বাড়তেই থাকবে তা হতে পারে না। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন মার্কেট হায়ার হাই প্যাটার্ন এরকমভাবে বাড়তে থাকে, ঠিক আছে। আর আপনি যদি এখানে প্যাটার্নটা লক্ষ্য করেন, যেখানে ট্রেন্ড লাইন থেকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দিয়ে মার্কেট বাড়লো, বাড়ার পরে আবার এসে সেই ট্রেন্ড লাইনে রিট্রেস করলো, এটাকে বলা রিট্রেসমেন্ট লেভেল, আর আবার সেখান থেকে বাড়ছে। আর আমরা যদি এই দাগগুলো সরিয়ে নিই, দেখুন তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, আমরা চাইলে এই যে হাই লেভেল ছিল লেটেস্ট হাই, সেখান থেকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করলাম। তা দেখুন মার্কেট মোটামুটি একটা কীরকম সিগন্যাল দিচ্ছে। দেখুন মার্কেট এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডারের মতো প্যাটার্ন একটা ক্রিয়েট করছে। দেখুন এটা একটা হেড, তাই তো, আর এই সাইডে একটা সাইড শোল্ডার। আর এখানেও যদি মার্কেট ঘুরে আবার একটু রিট্রেস করে আবার যদি উপরে যায়, তাহলে মার্কেট দারুণ লেভেলের একটা বুলিশ রান আমরা দেখতে পারি। যদিও মার্কেট বুলিশ ট্রেন্ডেই রয়েছে, ট্রেন্ড কিন্তু মার্কেটের একদমই চেঞ্জ হয়নি। কিন্তু আমরা যদি আরও কনফার্মেশন চাই, অনেকে বলেন যে কনফার্মেশন কী করে পাবো, কনফার্মেশন কী করে পাবো, তো আরও কনফার্মেশনের জন্য আমরা যখন এই লেভেলের উপরে, বা আপনি দেখতে পারেন সিম্পল এই যে লাস্ট রেড ক্যান্ডেলের উপরে যদি মার্কেট একটা ক্লোজিং দিয়ে দেয়, এরকম লেভেলে একটা ক্লোজিং দিয়ে দেয়, তাহলে মার্কেট তার অল টাইম হাইকেও কিন্তু আর মানবে না। এখানে যেমন আমরা বলেছিলাম যে আমরা যারা লাস্টের ভিডিওগুলো দেখেছেন লাস্ট, সেখানে আমরা বলেছিলাম যে মার্কেট এই হাইকে মানবে না, এরপরে ডাইরেক্টলি উপরে চলে যাবে মার্কেট। তো সেটাই মার্কেট দেখেছিল। তো এরপরে আমরা এক্সপেক্ট কী করতে পারি, মার্কেট যদি এরপরে যদি গ্রিনে ক্লোজ দেয়, তাহলে এই যে তার অল টাইম হাই রয়েছে, মানে মোটামুটি ওই 26,200 লেভেল, তো সেই লেভেলটাকেও আর কিন্তু মানবে না, মার্কেট আর রেসপেক্ট করবেই না তার রেজিস্ট্যান্সকে। এবার ডাইরেক্টলি কিন্তু মার্কেট একদম এই রেজিস্ট্যান্সকে ভেঙে উপরে চলে যাবে। এবং এর উপরে হতে পারে যে এর উপরে যাওয়ার পর তারপরে কিছু রিট্রেস করলো, ভোলাটাইল হয়ে গেল, আবার উপরে ব্রেকআউট দিল, সেরকম হতে পারে। কিন্তু এই যে অল টাইম হাই রয়েছে, এই অল টাইম হাইকে কিন্তু আর মানবে না মার্কেট। কেউ শুধুমাত্র লক্ষ্য রাখুন এই রেড ক্যান্ডেলটার উপরে, এই যে লাস্ট রেড ক্যান্ডেল রয়েছে, এই রেড ক্যান্ডেলের উপরে একটা ক্লোজিং দিকে লক্ষ্য রাখুন। যদি এটার উপর ক্লোজিং হয়ে যায়, তাহলে আপনি ধরেই রাখুন যে মার্কেট 30,000-এর দিকে এগোতে শুরু করে দিয়েছে। তো আশা করছি আমি আপনাকে মার্কেটের ভিউ বোঝাতে পারলাম। মার্কেটে একদম আমি রয়েছে বুলিশ। এবার আমাদের সেকেন্ড সেগমেন্ট, যে মার্কেটে যেহেতু বুলিশ রয়েছে, তাই কোন সেক্টরে এখন অপরচুনিটি পাওয়া যাচ্ছে। এখন আমরা আগের সপ্তাহে যেটা ডিসকাস করেছিলাম এক্স্যাক্টলি সেটাই, এই সপ্তাহে কোনো চেঞ্জেস নেই। আপনি দেখতে পাবেন যে ব্যাঙ্ক নিফটি খুব দারুণ লেভেলে পজিটিভে রয়েছে। ব্যাঙ্ক নিফটি যদি লক্ষ্য করেন, তার যে অল টাইম হাই, একদম অল টাইম হাইয়ের কাছে এসে ক্লোজিং দিয়েছে এবং খুব সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। যারা অলরেডি কোনো ব্যাঙ্কিং স্টকের মধ্যে এন্ট্রি করেছিলেন, আপনারা যারা জানেন না যে কীভাবে স্টকে এন্ট্রি করতে হয়, আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি। শুধুমাত্র গাইডলাইন পারপাসের জন্য আমি স্টক নিয়ে আলোচনা করতে পারছি না, কিন্তু আপনারা যদি বুঝে যান যে কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে, তো সেক্টর থেকে স্টক বেছে নেওয়া মাত্র 5
মিনিটের কাজ। তাই এখনই যান, এই যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি সুইং ট্রেডিংয়ের জন্য স্টক বাছাই করে নিজেই তার উপর স্টাডি করতে পারবেন। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক নিফটিতে রয়েছে একদম বুলিশ সিগন্যাল এবং এখানেও একটা মারুবুজের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে। নেক্সট আপনি যদি যান তাহলে নিফটি মেটালে আমরা কি বলেছিলাম যে অল টাইম হাইকে ব্রেক করে এখানে একটু রিট্রেস হতে দেখেছি। কারণ আপনি যদি দেখেন যে এখান থেকে ব্রেকআউট দিয়েছিল, তারপর আবার রিট্রেস করে আবার কিন্তু বাড়ছে, ভালো সাইন, এটা খারাপ নয়। এখানে আবার রিট্রেস করে আবার একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখলে তাহলে এটাও একটা বুলিশ সাইন আমরা পেয়ে যাবো, কনফার্মেশন এখানেও পেয়ে যাবো। তো নিফটি মেটাল এটাও একটা ভালো সিচুয়েশনে রয়েছে। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, নিফটি পিএসইউ ব্যাংক, একদম পিএসইউ ব্যাংক তার অল টাইম হাই রয়েছে, একদম তার অল টাইম হাই পিএসইউ ব্যাংক রয়েছে। দারুণ একটা সেক্টর এখানে। তো ব্যাংকিং সেক্টরের দিকে বিশেষ নজর রাখুন, ফাইন্যান্সিয়াল সেক্টরের দিকেও বিশেষ নজর রাখুন। আর নেক্সট হচ্ছে কি নিফটি ফাইন্যান্সিয়াল সেক্টর, এটার দিকে নজর রাখুন, এটাও তার অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে একদম। আর দেখুন কি সুন্দর একটা প্যাটার্ন, এখান থেকে দেখুন ডাব্লিউ প্যাটার্নে ব্রেকআউট দিল, ডাব্লিউ প্যাটার্নে ব্রেকআউট দেওয়ার পর মার্কেট বাড়লো, তারপরে কিছুটা রিট্রেস করে নিচে এলো, আবার বাড়ছে, অতএব সে তার অল টাইম হাইকে আবার অ্যাপ্রোচ করছে। তো নিফটি যদি বুলিশ হয়ে যায়, এই সমস্ত সেক্টর তার অল টাইম হাই পার করে উপরে চলে যাবে, তো এটাতে কোনো সন্দেহ নেই। তো নেক্সট হচ্ছে আমাদের নিফটি অটো সেক্টর এখনও তার অল টাইম হাইয়ের কাছাকাছি গিয়ে ভোলাটাইল রয়েছে। তো আমরা বলেছিলাম যে এই লেভেলের উপরে একটা যদি গ্রিন ক্যান্ডেল পাই তাহলে আমরা ভাববো এখানে, তো এখন অবধি পাইনি, অতএব অটো সেক্টরে কিছুদিন হোল্ড করবো, এখনো অবধি ডিসিশন নেবো না আমরা অটো সেক্টরে। নেক্সট আমাদের কি রয়েছে, সার্ভিসেস সেক্টর। আমরা বলেছিলাম যে সার্ভিসেস সেক্টরের মধ্যে যে অল টাইম হাইয়ের উপরে ব্রেকআউট দিলে আমরা বুলিশ হয়ে যাবো, কিন্তু সেটা হয়নি। 20 EM এর উপরে একটা ভালো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আর নেক্সট হচ্ছে প্রাইভেট ব্যাংকও দেখুন বুলিশ রয়েছে, যদিও পিএসইউ ব্যাংকের মতো এতটাও বুলিশ নেই, কিন্তু আমরা মোটামুটি একটা বুলিশ সাইন এখানে দেখতে পাচ্ছি। তো এই সেক্টর যেগুলো আমরা আজকে ডিসকাস করছি, এই সেক্টরের দিকে বিশেষ নজর রাখুন। আর যারা এই সেক্টর থেকে কোনো স্টক বাছাই করতে যান, অবশ্যই আমার স্টক বাছাইয়ের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর নেক্সট অ্যান্ড ফাইনাল সেক্টর যেটা হচ্ছে নিফটি ইনফ্রাস্ট্রাকচার দেখুন অনেকটা নিচে পড়েছিল, তার জন্য আমি বলছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার ওয়েট করুন, কিন্তু আর ওয়েট করার টাইম নয়। এবার দেখুন ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু ব্রেকআউট দিতে শুরু করে দিয়েছে, তো ইনফ্রাস্ট্রাকচারের দিকেও বিশেষ নজর রাখুন। আর যে এই প্যাটার্নটা ক্রিয়েট করছে দেখুন, একদম হায়ার প্যাটার্ন, এখানে নামলো, আবার উঠলো, আবার একটু নামলো, আবার উঠছে, দেখুন। তো হায়ার প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করছে, দেখুন এখানে একটা লো ক্রিয়েট করেছিল, এখানে একটা লো ক্রিয়েট করেছিল, এখানে একটা লো ক্রিয়েট করেছিল, আর কন্টিনিউ হাইগুলো দেখুন উপরে যাচ্ছে। তো এরপরেও খুব হাইয়েস্ট পসিবিলিটি যে এই লেভেলের হাইটা ব্রেকআউট দিয়ে উপরে চলে যাওয়ার পসিবিলিটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বিশেষভাবে নজরে রাখুন। তো আশা করছি সেক্টরাল ভিউ আপনাকে বোঝাতে পারলাম। তো যেই সেক্টরে আমি বুলিশ রয়েছি সেই সেক্টরগুলো নিয়ে আমি ডিসকাস করলাম। আপনাদের এবার কাজ হচ্ছে সেখান থেকে স্টক বাছাই করা। আশা করছি খুব বেশি কঠিন কাজ হবে না, মাত্র 5 মিনিট সময় লাগবে, কারণ সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেক্টর বাছাই করা, তারপরে স্টক বাছাই করা এমন কোনো কঠিন কাজ নয়। তো চলুন এবার আমরা ভিডিও থার্ড সেগমেন্টে চলে যাবো, যেটা হচ্ছে আপনাদের স্টক নিয়ে আলোচনা। তো আমাদের যেটা ফার্স্ট কমেন্ট, যেখানে 9টা লাইক পড়েছে, যে মিস্টার ডিডি কর্মকার এখানে বলেছেন যে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করুন প্লিজ। তো চিন্তা নেই, আমরা জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আলোচনা করবো এবার। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা এখন অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, মিউচুয়াল ফান্ডে নতুন রয়েছেন, নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে চান, তারা এখনই আমাদের ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখান থেকে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিন। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে কোনো চার্জেস কাটে না, একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। এবং আমাদের লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে আপনি মেল করবেন, তাহলে আমরা প্রায়োরিটি বেসিসে আপনার প্রবলেমটা সলভ করিয়ে দেবো। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে অ্যাকাউন্ট ওপেন করছেন কিন্তু ইউজ করছেন না, মানে কোনো রকম ইনভেস্টমেন্ট করছেন না। দেখুন অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ইনভেস্টমেন্ট নাই করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ওপেন করার কোনো মানেই হয় না। তাই একদম ইনভেস্টমেন্টের জন্য সিরিয়াস থাকুন। আমি সবসময় চাই যে আপনারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হন। আজ থেকে মিনিমাম 500 টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন। চলুন জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, এটা একবার বিজনেস মডেল বুঝে নিই। এটা কি করে? এটা মেনলি লিডিং পোর্ট অপারেটর। এদের মেনলি কাজ হলো পোর্টের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করা, কার্গো হ্যান্ডেলিং ইনফ্রাস্ট্রাকচার কাজ করা। আর মেন এটা এদের রেভিনিউ স্ট্রিম যেটা আসছে সেটা হচ্ছে প্রোভাইডিং কার্গো হ্যান্ডলিং, স্টোরেজ অ্যান্ড রিলেটেড সার্ভিসেস সাচ অ্যাজ ইভ্যাকুয়েশন, সর্টিং, মিক্সিং, ব্যাগিং অ্যান্ড বোথ জেএসডব্লিউ গ্রুপ কাস্টমার্স। তো এরা মেনলি এসব কাজ করেন। তো তাছাড়াও এরা কাজ করেন কি ভেসেল রিলেটেড চার্জেস সাচ অ্যাজ দ্য হায়ার চার্জেস, পোর্ট ডিউজ অ্যান্ড পাইলটেজ অ্যান্ড টোয়েজ বিল্ড, এগুলো সব কাজ করে। মানে মেনলি পোর্ট রিলেটেড যত কাজ সেটা হচ্ছে এই কোম্পানিটা করে। তো চলুন এই কোম্পানি আমরা কোয়ার্টারলি রেজাল্ট একবার দেখে নিই। তো এই কোম্পানিটা চার্ট অ্যানালিসিস করে আমরা দেখতে পাচ্ছি জুন 2024 থেকে সেরকম রিটার্ন এই কোম্পানিটা দিচ্ছে না। তো দেখুন আমি এই ভিডিওতে চার্ট অ্যানালিসিস করবো না, কারণ আমি জানি যে চার্ট অ্যানালিসিস করতে আপনারা সকলেই জানেন। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, কারণ লং টার্মে কোম্পানিতে টিকে থাকতে গেলে, লং টার্মে গ্রোথ নিয়ে আসতে গেলে আপনাকে ফান্ডামেন্টালটা বুঝতে হবে। তাই চার্ট অ্যানালিসিস আপনি নিজেও করে নিতে পারবেন, তাই ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি আপনার জন্য করে দেবো। আর এই ভিডিওতে যেগুলো বলছি সেগুলো কোনোটাই রেকমেন্ডেশন নয়, একদমই ইনভেস্টমেন্ট করার আগে আপনি কিন্তু নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলবেন। এবার বিষয় হচ্ছে এই কোম্পানিটা জুন 2024-এ দেখুন 1000 কোটি টাকার সেল করেছিল, তারপরে বেড়ে হলো সেপ্টেম্বরে দেখুন বেড়ে হলো 1001 কোটি টাকা, মানে এমন কিছু বাড়লোই না, মানে 1010, 1001, তারপর আবার 1100, 1200 একটু বাড়লো, তারপর আবার 1200। এবার আপনি যদি লক্ষ্য করেন তাহলে মোটামুটি দেখুন যে জুন 2024-এ এই 14.99 18% গ্রোথ করছিল, কিন্তু তারপরে ডিসেম্বরের দিকে দেখুন হঠাৎ করে গ্রোথটা বেড়ে যায়। ডিসেম্বরে কিন্তু গ্রোথ করে 20% উপরে গ্রোথ করে, তারপরে আবার দেখুন মার্চের পর থেকে গ্রোথ স্লো ডাউন হয়ে যায়। তো আমরা কি দেখতে পাচ্ছি যে গ্রোথ কিন্তু খুব ভোলাটাইল, কখনো 18%,
15% গ্রোথ করছে, কখন 20%, কখন 25%, কখন আবার 70% গ্রোথ করছে। তো গ্রোথ খুব ভোলাটাইল। আর আপনি যদি দেখেন যে জুনের পর থেকে প্রফিটেবিলিটি, এখানে দেখুন আপনি যদি সেপ্টেম্বর 2022 থেকে চেক করেন তাহলে প্রফিটেবিলিটি প্রায় 3 গুণ হয়ে গেছিলো, কিন্তু জুনের পর থেকে দেখুন এই কোম্পানিটার প্রফিটেবিলিটি সেইভাবে বাড়েনি। ওই মোটামুটি 300 কোটি টাকা, 300 ধারে কাছে চলছে, কখনো 300, 500, 300, 500 এই ধারে কাছে চলছে। তো বিরাট লেভেলের কিন্তু প্রফিট এই কোম্পানিটা করেনি। তো প্রফিটও বাড়ছে না, সেলসও মোটামুটি স্ট্যাগনেট রয়েছে, 1000-1200 মধ্যে কিন্তু সেলস চলছে। আর আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, একটা ভালো জিনিস লক্ষ্য করবো আমরা যে এফআই অ্যাক্টিভিটি দেখুন, এফআই 4% থেকে বাড়তে 7% করে নিয়েছে, মানে রিসেন্ট কোয়ার্টারে বাড়িয়েছে হোল্ডিং। কিন্তু প্রোমোটা দেখুন 85%, মানে মার্চে 2025 থেকে 85% থেকে কমিয়ে সেপ্টেম্বর অবধি 83%, মানে 2% কমে গেছে। এবার হতে পারে সেটা এফআইআর কাছে গেছে, এটা খারাপ জিনিস একদমই নয়। আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি এফআইআর কাছে গেলে খারাপ নয়। কিন্তু আরও একটা জিনিস দেখুন যে আপনি যদি পাবলিক হোল্ডিং চেক করেন, তা 3% থেকে বাড়তে মাঝে 5-6% অবধি গেছিলো। তো মোটামুটি এটা 5%-এর মধ্যে মেনটেন রয়েছে। তো পাবলিক হোল্ডিং এমন কিছু বেশি নয়। তো কোম্পানির মধ্যে পাবলিকদের এক্সপোজার যে বিরাট লেভেলের রয়েছে, এর জন্য কোনো প্রবলেম হতে পারে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো ফান্ডামেন্টাল ওয়াইজ এই কোম্পানিটা খুব যে খারাপ তাও কিন্তু আমরা পেলাম না। কিন্তু তার সত্ত্বেও এই লাস্ট 1 বছর ধরে কোম্পানিটা পারফর্ম করছে না। এর পিছনে রিজন কি? দেখুন এর পিছনে রিজন হচ্ছে, আপনি যদি চেক করতে যান তাহলে এর পিয়ার্স হচ্ছে, মানে এর যে কম্পিটিটার সেটা হচ্ছে আদানি পোর্টস। আদানি পোর্টসের মধ্যে আপনি যদি দেখেন যে এর কম্পিটিটার সেকশনে রয়েছে, এটা দেখুন আদানি পোর্টস কীভাবে বাড়ছে, যে ডিসেম্বর থেকে দেখুন 15%, 23%, 20%, 29% গ্রো করছে। কিন্তু একই সময় দেখুন যে ডিসেম্বরের পর থেকে 25% একবার বেড়েছিল এই কোম্পানিটা, কিন্তু তারপর থেকে 17%, 20%, 26% করছে। মানে আদানি যে গ্রোথ সেটা কিন্তু নর্মাল রয়েছে, অনেকটা বেশি পরিমাণ নর্মাল রয়েছে, বা লাস্ট কোয়ার্টারে সেটা বাড়িয়ে 29% করে নিয়েছে। কিন্তু এই যে কোম্পানি সেটা 26% গ্রো করছে। আর আদানি যদি আপনি প্রফিটও চেক করেন, সেই প্রফিটটাও কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করছে। তো মেনলি ব্যাপার এটাই হচ্ছে যে কোম্পানির প্রাইস গ্রো না করার পিছনে একটাই কারণ, যে স্ট্যাগনেন্ট গ্রোথ, মানে আলটিমেটলি সেলস বাড়ছে না, প্রফিটও সেইভাবে বাড়ছে না, স্ট্যাগনেন্ট রয়েছে। আর আমি সবসময় আপনাকে বলি যে সেলস আর প্রফিটের দিকে বিশেষ নজর দেবেন। সেলস আর প্রফিট যদি দুটোর মধ্যে কোনো একটাও কন্টিনিউয়াসলি বাড়ে আর একটা যদি স্ট্যাগনেন্টও থাকে, তাও কোম্পানির প্রাইস বাড়বে। কিন্তু যদি সেলস আর প্রফিট দুটোই কম বেশি স্ট্যাগনেন্ট থাকে, তাহলে কোম্পানিতে কিন্তু আমরা এরকম ভোলাটিলিটি দেখতে পারি। কোম্পানি হয়তো খুব বেশি লসও দেয়নি, কিন্তু খুব বেশি রিটার্নও কিন্তু দেয়নি। তো আমাদের নেক্সট কমেন্ট করেছেন উত্তিয়া ব্যানার্জি। ন্যাটকো ফার্মা, ক্রমটম কনজিউমার গুডস, প্রকাশ পাইপ এখন যে দামে আছে এর থেকেও কি পড়তে পারে? এগুলো কি কেনা যায়? দেখুন আপনি 3টে স্টক নিয়ে বলেছেন, তো এত কিছু কভার করা পসিবল নয়। তো আমি আপনাদের কাছ থেকে একটাই স্টক নিচ্ছি। আর আমি রিকোয়েস্ট করবো যে যারা কমেন্ট লিখবেন তারা একটা করেই স্টকের নাম নিন, আমি একটা করে ডিসকাস করবো, একসাথে 3-4টে লিখে দেন না। তো আমরা এখান থেকে ন্যাটকো ফার্মাটা নিলাম, আমরা প্রথম স্টকটা এখানে নিলাম। তো আমরা ন্যাটকো ফার্মা যদি আমরা কোয়ার্টারলি সেলসে চেক করি, তা দেখবো যে ন্যাটকো ফার্মা খুব সুন্দর গ্রোথ করেছিল মার্চের ওই 2023-এর দিক করে। পরে দেখুন কন্টিনিউয়াসলি 50%, 28%, তারপরে 136%, তারপরে 54%, তারপরে দেখুন গ্রোথ কমতে লাগলো 54, 18, এইভাবে কিন্তু গ্রোথ কন্টিনিউয়াসলি কমলো। যদিও সেপ্টেম্বরে একটু বেড়েছিল, কিন্তু এই সেপ্টেম্বরের পর থেকে কন্টিনিউয়াসলি দেখুন নেগেটিভে গ্রোথ। এখন ডিসেম্বরে দেখুন -37%, ইমিডিয়েট নেগেটিভে গ্রোথ। আর ঠিক এই সময় এই স্টকটা প্রায় 2-3 দিন ধরে 20%, কোনো দিন 10%, কোনো দিন 5% এমনি করে কারেক্ট করেছে। তো বড় বড় কারেকশন কিন্তু আমরা এই সময় দেখতে পেয়েছি, যখন একদম বিরাট লেভেলের নেগেটিভ গ্রোথ করেছিল। আর দেখুন প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথ করছিল, 276 থেকে বাড়তে প্রায় 600 কোটি টাকায় পৌঁছে গেছিলো। কিন্তু ডিসেম্বর কোয়ার্টারটা এমনই খারাপ গেছে যে ডাইরেক্টলি প্রফিট কমে হয়ে যায় 132 কোটি, মানে চরম খারাপ অবস্থা। যার জন্য 20%-এর উপরে মার্কেট কিন্তু কারেকশন এর মধ্যে দেখিয়েছে, 20-30%-এর উপরে কারেকশন দেখিয়েছে। কিন্তু তারপরেও এটা আবার রিকভার করেছে, 406 কোটি টাকা প্রফিট করেছে আর 14% গ্রোথ করেছে। কিন্তু আবার যদি দেখেন যে মানে লেটেস্টের আগের কোয়ার্টার, সেখানে কিন্তু মাইনাসে গ্রোথ করেছিল। এবার ব্যাপার হচ্ছে যে এখনকার কোয়ার্টার কিরকম গ্রোথ করছে, তো এর ডেটা এখানে নেই। তো এই ডেটা আমরা কোম্পানির ইনভেস্টার প্রেজেন্টেশন একবার দেখে নিই। দেখুন ইনভেস্টার প্রেজেন্টেশন একবার চেক করুন, লেটেস্ট Q2 ডেটা এখানে রয়েছে, যেটা আমরা স্ক্রিনারে পেলাম না। দেখুন Q2 ডেটা দেখুন, লক্ষ্য করুন আমরা Q2 2025 থেকে Q2 2026-এর তুলনা করছি। এখানে দেখুন 496 কোটি টাকা, আর এখান থেকে এপিআই রেভিনিউ যেটা এসেছে, আর এখানে 539 কোটি টাকা, মানে 496 থেকে 539, ওই মোটামুটি 10%-এর ধারে কাছে কিন্তু কোম্পানি বেড়েছে, যেটা বিরাট লেভেলের গ্রোথ কিন্তু একদমই নয়। আর আপনি যদি ফর্মুলেশন অ্যান্ড টোটাল রেভিনিউ আপনি যদি চেক করেন, সেখানেও দেখুন এই 13,000 কোটি টাকা থেকে কমে গেছে, মানে গ্রোথ কিন্তু স্লো ডাউন হয়েছে 13,000 থেকে, মানে এখান থেকে এখানে গেছে, এখানেও গ্রোথ স্লো ডাউন। আর কনসলিডেটেড টোটাল রেভিনিউ, মানে টোটাল যদি রেভিনিউ চেক করেন, তাহলে দেখুন যে 14,349 কোটি টাকা, এটা আগের বছরের সেম কোয়ার্টারে ছিল, মানে সেপ্টেম্বর কোয়ার্টার, কিন্তু এখন আছে 14,630 কোটি টাকা, মানে 300 কোটি টাকার হেডফেট, মানে ওই 2-3% মাত্র বেড়েছে। তাহলে গ্রোথ একদমই নেই, মানে যেখানে আমরা এর আগের কোয়ার্টারে নেগেটিভ গ্রোথ দেখেছিলাম, সেটা এই কোয়ার্টারে 2-3% গ্রোথ। তো গ্রোথ খারাপ থাকার জন্য আপনি স্টক প্রাইসের মধ্যেও কিন্তু এর এফেক্ট দেখতে পাচ্ছেন, যে কন্টিনিউয়াসলি
স্টকটা ফল করেই যাচ্ছে। তো আশা করছি আমি মেন রিজন আপনাকে বোঝাতে পারলাম। আর আপনি যদি এফআই হোল্ডিংও চেক করেন তাহলে দেখুন যে লাস্টের কিছু কোয়ার্টারে এফআই হোল্ডিং কিন্তু কন্টিনিউয়াসলি কমেছে, মানে 70 থেকে কমতে কমতে 14 হয়ে গেছে। আর যদি পাবলিক হোল্ডিং চেক করেন তাহলে দেখুন 24 থেকে মানে 24 থেকে বাড়তে বাড়তে 30 হয়ে গেছে। তো পাবলিক হোল্ডিং বেড়েছে, এফআই হোল্ডিং কমেছে, এটা একটা নেগেটিভ সাইন অবশ্যই। তো এই সব সমস্ত কারণ মিলিয়ে মিশিয়ে এই স্টকটার ফল আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের নেক্সট কমেন্ট যেটা এসেছে এটা মিস্টার কা দাস লিখেছেন যে আদানি গ্রিন এনার্জি নিয়ে একটু বলো, আশা করি সবাই এগ্রি হবে। তো আদানি গ্রিন এনার্জি নিয়ে চলুন একটু ডিসকাস করা যাক। তো ব্যাপার হচ্ছে আদানি গ্রিন এনার্জি মেনলি এরা কাজ কি করে, মেনলি এরা কাজ করে দেখুন গ্রিন এনার্জি প্রজেক্টসে, এবং সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করে, ইলেকট্রিসিটি সাপ্লাইও করে, এগুলো এদের কাজ মেনলি। তো দেখুন এখানে লেখাও আছে দিস কোম্পানি ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য লিডিং রিনিউয়েবল এনার্জি কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো খুব ভালো সেক্টর লেভেল একটা কাজ করে এরা, মেনলি সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এই সব কিছুতে এরা কাজ করে। তো ব্যাপার হচ্ছে যে আপনি যদি এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট চেক করেন তাহলে দেখবেন ওই মার্চের 2024 এই কোম্পানিটা একদম নেগেটিভে গ্রোথ দিয়ে এসেছিল, তারপর আবার পজিটিভ, তারপর আবার পজিটিভ, তারপর আবার 1%। মানে দেখুন কীরকম ভোলাটাইল অবস্থা। আর প্রফিটও যদি আপনি চেক করেন তা 200 কোটি, 300 কোটি, 600 কোটি, আবার কমে গেল 500, আবার কমে গেল 400, আবার কমে গেল 300, আবার বেড়ে গেল 800, আবার কমে গেল 600। তো বাড়া কমা চলতে থাকছে। তো খুব বেশি ভোলাটাইল এই কোম্পানিটা গ্রোথ। কিন্তু আপনি যদি লং টার্ম গ্রোথ প্রজেকশন দেখেন, যদিও সেটা কমেছে কিন্তু ওই 64 মানে 2022-এ 64, তারপর কমে হয়েছে 51%, তারপর 18, তারপর 21, মোটামুটি এই 20%-এর ধারে কাছে চলছে, যেটা খারাপ নয়, খারাপ গ্রোথ বলা যায় না। কিন্তু মেনলি এই কোম্পানিটার প্রবলেম কী হয়েছে, এই দেখুন এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি বরোয়িং বাড়িয়ে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি লোন বাড়িয়ে যাচ্ছে। এবার দেখুন 3,500 কোটি টাকা থেকে লোন বাড়তে বাড়তে ওই 73,000 কোটি টাকায় লোন। কেন এটা হচ্ছে? কারণ এই কোম্পানি ক্যাপাসিটি এক্সপ্যানশন করছে, তার জন্য প্রচুর পরিমাণ লোন নিয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণ নিউ প্রজেক্টে এরা হাত দিচ্ছে, এবং কন্টিনিউয়াসলি নতুন নতুন প্রজেক্টে ইনভেস্ট করার কারণে এদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে এইসব কোম্পানি নর্মালি ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস, এগুলোতে গ্রোথ নিয়ে আসা অনেক লং টার্মে আসে। মানে আপনি যখন সব কিছু বানিয়ে ফেললেন, সমস্ত প্রজেক্ট কমপ্লিট করে ফেললেন, তখন আসবে আপনার রেভিনিউ, তখন আসবে আপনার ইনকাম। কিন্তু এরা যা ইনকাম করছে, মানে প্রফিটের যত % ইনকাম করছে তারা প্রায় ধরে নিন কমপ্লিটলি তারা ক্যাপেক্স করে ফেলছে। আর দেখুন এদের এক্সপেনশন প্ল্যানও রয়েছে, প্রায় 30,000 কোটি টাকার এক্সপেনশন করবে 2027-28-এ, আরও 30 থেকে 35,000 কোটি টাকার এক্সপেনশন প্ল্যান রয়েছে। তো এত পরিমাণ ক্যাপেক্স করছে যে তাদের কাছে প্রফিট তারা এনজয় করতে পারছে না, ক্যাপেক্সেই সব কিছু চলে যাচ্ছে। আর আপনি যদি এই কোম্পানিটা ডেট টু ইকুইটি রেশিও দেখেন, যেটা সব থেকে হাই দেখলাম 4.52। নর্মালি বলা হয় যে ডেট টু ইকুইটি রেশিও যদি 1-এর কম থাকে তাহলে ভালো, কিন্তু এটা প্রায় 4 গুণ হয়ে গেছে, মানে 4.5, যেটা অনেক বেশি ডেট এই কোম্পানি নিয়ে ফেলেছে, যেটা খুব নর্মাল। ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেসও নর্মাল, তো ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেসে যেহেতু ডেট খুব নর্মাল আর ডেট কোম্পানি নিয়েই যাচ্ছে, তাই এইসব কোম্পানির মধ্যে প্রাইসের গ্রোথ পাওয়া একটু মুশকিল, খুব বেশি ভোলাটাইল হবে বা খুব লং টার্মে গিয়ে গ্রোথ করবে। মানে আপনি যদি লং টার্মে হোল্ড করেন, হতে পারে যে ইন ফিউচারে কোম্পানিটা গ্রোথ করলো, প্রাইসের গ্রোথ দেখালো, কিন্তু শর্ট টার্ম বেসিসে বা ইমিডিয়েট বেসিসে কোনো মোমেন্টাম পাওয়ার পসিবিলিটি কম। আর তাছাড়াও অলরেডি জানেনি যে আদানির উপর অনেক কিছু ফ্রড অ্যালিগেশন এইসব লেগেছিল, তারপরে ইউএস থেকেও একটা অ্যালিগেশন লাগায়, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু চলছে। তো ফান্ডামেন্টাল ছোটোখাটো কিছু ইস্যু রয়েছে এর সাথে। তো দেখুন গ্রোথ আর সেলস নিয়ে প্রবলেম নেই, কিন্তু প্রবলেম মেনলি হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস খুব বেশি ক্যাপেক্স করছে। তো আমাদেরকে এটাও দেখতে হবে যে কোম্পানিতে আমরা ইনভেস্ট করছি সেটাতে ক্যাপেক্স কত পরিমাণ করছে। আর যে ক্যাপেক্সটা আজকে করছে, এই যে বলছে 30,000 কোটি টাকা ক্যাপেক্স করবে, তো এর থেকে যে রিটার্ন পাবে সেটা পেতে পেতে তো আরও 5 থেকে 10 বছর লেগে যাবে। তো লং টার্মে গিয়ে এগুলো কিন্তু আপনাকে বেনিফিট দেবে, কিন্তু শর্ট টার্ম বেসিসে, মিডিয়াম টার্ম বেসিসে খুব মুশকিল বেনিফিট পাওয়া। তো আমাদের নেক্সট যেটি কমেন্ট করেছেন মিস্টার শুক্লা সেন, ইনি লিখেছেন এশিয়ান পেন্টস। তো এশিয়ান পেন্টস সবার পছন্দের একটা স্টক, একটা টাইম দারুণভাবে রিটার্ন দিয়েছিল, কিন্তু লাস্ট 2-3 বছরে এই কোম্পানির কোনো গ্রোথই নেই। আর তার পেছনে কারণ কি, তো চলুন ডিসকাস করি। তো দেখুন অ্যাকচুয়ালি এশিয়ান পেন্টসের বিশেষ কোনো দোষ বলা যাবে না। অ্যাকচুয়ালি পেন্ট সেক্টরের মধ্যে একটা ডিগ্রোথ এসেছে, মানে পেন্ট সেক্টরই লাস্ট 2-3 বছরে খুব খারাপ পারফর্ম করেছে, তার জন্য এশিয়ান পেন্টসের এরকম অবস্থা। এবার ঘটনা কি, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে সেপ্টেম্বর 2022-এ এশিয়ান পেন্টস কত বেড়েছিল, 19% গ্রো করেছিল, তারপরে গ্রোথ দেখুন কত কমলো 1%, তারপর আবার একটু বাড়লো 11%। তো এইটুকু সিচুয়েশন তাও একটু হ্যান্ডেলেবল, কিন্তু তারপরে দেখুন 6% গ্রোথ করলো জুন 2023 থেকে, আর তখন থেকে স্টকটা কিন্তু ফলো করতে শুরু করলো। কন্টিনিউয়াসলি স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল, কখনো বাড়লো কখনো কমলো, কখনো বাড়লো কখনো কমলো, এরকমই চলেছে। তো প্রফিট কিন্তু খুব বেশি দেয়নি, কন্টিনিউয়াসলি এরকমই হয়েছে। তারপরে 0.25%, তারপর 5%, তারপর মাইনাসে গ্রোথ করলো, মানে মার্চ 2024-এ মাইনাসে গ্রোথ করছে, জুন 2024 আবার মাইনাস, তারপর কন্টিনিউয়াসলি মাইনাসে গ্রোথ করছে। আর ঠিক এই মাইনাসে গ্রোথ করার জন্যই আপনি স্টকের মধ্যে ফলও ঠিক সেই রকমই দেখতে পেয়েছেন, চরম পরিমাণ স্টকটা পড়েছে। কিন্তু আপনি
যদি লাস্ট কয়েকটা ট্রেডিং সেশন দেখেন, কোম্পানি হঠাৎ করে প্রায় 5-10% উপর বেড়ে গেছে। কেন এরকম বাড়লো? দেখুন, এই প্রথমবার কোম্পানির রেজাল্ট দিয়েছে 6% পজিটিভ গ্রোথ। এবার এটা সেপ্টেম্বরের রেজাল্ট, মানে লাস্ট সেপ্টেম্বর থেকে যদি আপনি তুলনা করেন, লাস্ট সেপ্টেম্বরে -5% গ্রো করেছিল, তাই এই সেপ্টেম্বরে 6%, মানে ধরে চলুন ওই মোটামুটি 11% কোম্পানি বেড়েছে। তাই যে কোম্পানি এতদিন ডিগ্রোথ চলছিল, যে সেক্টরের মধ্যে ডিগ্রোথ চলছিল, সেই কোম্পানি ফাইনালি কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে। তাই হতে পারে যে এশিয়ান পেইন্টসের দিন আবার ফিরতে চলেছে। তাই যারা অলরেডি লসে আছেন তারা যদি হোল্ড করেন তো ইন ফিউচার হয়তো প্রাইস বাড়ার পসিবিলিটি রয়েছে। কিন্তু আমাদেরকে এখানেই ডিসিশন নিলে হবে না, আমাদেরকে এটা দেখতে হবে যে এটা প্রথমবারই কোনো গ্রোথ দিল নাকি এর পরের কোয়ার্টারেও এরকমই গ্রোথ সাস্টেন করছে, এর পরের কোয়ার্টারেও 5-10% বাড়ছে কিনা বা তার বেশি পার্সেন্টেজে বাড়ছে কিনা। আর আপনি যদি লক্ষ্য করেন যে লাস্ট এই কয়েকটা কোয়ার্টার ধরে এশিয়ান পেইন্টস তার প্রফিট মার্জিন যদিও কমিয়ে ফেলেছে, মানে অপারেটিং প্রফিট, কারণ তারা 23% অব দ্য অপারেটিং প্রফিট একটা টাইম নিত, সেখান থেকে কমতে কমতে 18% এসেছে, যদিও এখন মেনটেন করছে। দেখুন 19-17-18, 19-17-18 এরকমই করছে। আর আপনি যদি লং টার্ম গ্রোথ দেখেন তাহলে দেখুন লাস্ট 2 বছর গ্রোথ সেরকম নেই, নেগেটিভে। যেখানে এশিয়ান পেইন্টস প্রায় 18%, 34%, 7% গ্রোথ করতো, সেখানে কিন্তু এই রকম গ্রোথ নেই। তো আলটিমেটলি গ্রোথ ফেরত আসতে একটু সময় হয়তো লাগতে পারে। আরও একটা কোয়ার্টার যদি ওয়েট করা যায় রেজাল্টের জন্য, তাহলে হয়তো আমরা পারফেক্ট অ্যানালিসিস এখানে করতে পারবো। আর আপনি যদি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তাহলে একটা মজার জিনিস দেখতে পাবেন। দেখবেন যে ডিআইআই যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা দেখুন 15 থেকে বাড়তে বাড়তে 20-21% হয়ে গেছে, মানে প্রায় 5% ডিআইআই কিন্তু এই কোম্পানিতে স্টেক নিয়ে নিয়েছে। এটা কিন্তু দারুণ পজিটিভ একটা সাইন। আর যদি দেখেন তাহলে পাবলিক হোল্ডিং যদি চেক করেন তাহলে 19% থেকে কমে প্রায় 14% হয়ে গেছে, মানে প্রায় 5% ডাউন। তাহলে এই 5% কারা নিয়েছে? এই ডিআইআইরা নিয়েছে, যেটা কিন্তু দারুণ পরিমাণে একটা পজিটিভ নিউজ। তো এশিয়ান পেইন্টসের পজিটিভ নিউজ কিন্তু এই মুহূর্তে এখন রয়েছে। তো ফাইনালি হয়তো মোড় ঘোরাতে পারে এরকম বলে মনে হচ্ছে। তো আমাদের নেক্সট কমেন্ট, যেটাতে 6টা লাইক এসেছে, মিস্টার ইসলামিক এখানে বলেছেন যে আরভিএনএল নিয়ে বলুন। তো দেখুন আরভিএনএল নিয়ে আমরা এর আগেও 2টো ভিডিওতে ডিসকাস করেছি। তো একই ধরনের স্টক বারবার রেকমেন্ডেড হচ্ছে, তো একই ধরনের জিনিস বারবার ডিসকাস করা একটু মুশকিল হবে আমার জন্য। তাই আমি একটা কাজ করবো যে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাকে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনি সেখানে যান। তো আরভিএনএল নিয়ে আমি ইন ডেপথ সেখানে অ্যানালাইজ করেছি, সেটা কোনো পরিবর্তন এখনো অবধি হয়নি, কোনো চিন্তা নেই, আপনি সেই ভিডিওটা দেখে নিন, সেখানে আপনি আরভিএনএল ট্রু ভিউ কিন্তু পেয়ে যাবেন। তো আমাদেরকে নেক্সট কমেন্ট যেটা পাঠিয়েছেন মিস্টার নয়ন কুন্ডু এখানে বলেছেন যে আইএফসিআই, আইটিসি, এনটিপিসি, জেএসডব্লিউ সহ নিয়ে আলোচনা করুন। তো দেখুন অনেকগুলো স্টক হয়ে গেছে, তো একটা নিয়ে আমরা করতে পারি। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম এনটিপিসি। তো এনটিপিসি স্টকে অনেক দিন ধরে অনেকে হোল্ড করছেন, অনেকে ফেসেও আছেন স্টকের মধ্যে। তো চলুন এনটিপিসি নিয়ে ডিসকাস করা যাক। দেখুন এনটিপিসি প্রায় 30% উপরে কারেক্ট করে গেছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ওই মোটামুটি 26-27% মতো কারেক্ট হয়ে রয়েছে এখনো পর্যন্ত। এবার আমরা এনটিপিসি যদি কোয়ার্টারলি রেজাল্টে চেক করি তাহলে দেখতে পাবো যে সেপ্টেম্বর থেকে এনটিপিসি দারুণভাবে ফল করতে শুরু করেছিল। এটার পিছনে রিজন কি? আপনারা জানেন যে এনটিপিসিও রয়েছে পাওয়ার সেক্টরের মধ্যে। এরা মেনলি কি পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশনে কাজ করে। আমি যদি একটু বিজনেস মডেল পড়ে দিই, তা পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশনে কাজ করে, পাওয়ার জেনারেশন, কোল প্রোডাকশন, কোল সাপ্লাই, এই সব কিছুতে এদের কাজ রয়েছে। তো মেনলি বিজনেস মডেল এটাই যে পাওয়ার জেনারেশন সেক্টরে এরা রয়েছে। এবার ব্যাপার হচ্ছে আমরা যদি এখানে কোয়ার্টারের রেজাল্টে যাই, মোটামুটি একটু গ্রোথই ছিল, কোনো কোয়ার্টারে নেগেটিভ করেছে, কিন্তু আপনি সেপ্টেম্বর 2024 থেকে মেনলি এখানে ফলো করুন যে -0.62%, আবার +5%, আবার +4, আবার -3%, আবার ওই মোটামুটি 0.18%, মানে কোনো গ্রোথই নেই, বরং নেগেটিভে গ্রোথ করছে, কিছুই নেই কোম্পানিটার মধ্যে। তো যে কারণে আপনি এই স্টকের মধ্যেও কিন্তু পারফরমেন্স ডাউন দেখতে পাচ্ছেন। আর আপনি যদি প্রফিটে চেক করেন তাহলে প্রফিটও দেখবেন স্ট্যাগনেন্ট রয়েছে। দেখুন লাস্ট ওই 2 বছরে প্রফিট দেখুন 3,400 কোটি টাকা বাড়তে বাড়তে 5,000 কোটি টাকায় চলে গেছে। কিন্তু আপনি যদি এখন প্রফিট চেক করেন এই লাস্ট 1 বছরে 5,300 কোটি টাকা থেকে বাড়তে বাড়তে ওই মোটামুটি 5,200 কোটি টাকায় রয়েছে। মানে 1 বছরে সেরকম প্রফিট বাড়েনি, মিডিলে হয়তো 2-1টা কোয়ার্টার ভালো করেছিল, কিন্তু আপনি ধরুন দেখতে পাচ্ছেন যে এখানে 7,000 কোটি টাকার প্রফিট করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রফিট নয়। আমরা যদি এখানে আদার ইনকাম সেকশনে যাই তা দেখতে পাবো যে এখানে আদার ইনকামই প্রায় 4,000 কোটি টাকা করেছিল, যেটা কিন্তু কোম্পানির অরিজিনাল ইনকাম নয়। আদার ইনকামে হঠাৎ করে যদি কোনো ইনকাম আসে সেটাকে আমরা ইনকাম হিসাবে ধরবো না। তো সেই প্রফিটটা কিন্তু এখানে অতিরিক্ত এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এই যেখানে এখানে বুঝতে পারছি যে এই স্টকের মধ্যে পারফরমেন্স গ্রোথ সেরকম নেই, ফান্ডামেন্টাল গ্রোথ সেরকম নেই। তো যেই কারণে এই স্টকটা এরকম নেগেটিভ অবস্থা। আর আপনি যদি লং টার্ম গ্রোথ চেক করেন তাহলে লং টার্ম গ্রোথ দেখুন এর আগে প্রায় লাস্ট 2 বছরে দেখুন 18%, 32% গ্রো করেছে, কিন্তু এখন দেখুন 2024-25 দেখুন 1% গ্রো করেছে, মানে গোটা বছরে কোম্পানি 1% বেড়েছে। তারপর দেখুন তার সেলস বেড়েছে আবার 2025-এ, মানে গোটা বছরে 5% মাত্র সেল বেড়েছে, মানে কোনো গ্রোথই নয়, এটা খুবই নেগেটিভ গ্রোথ বলতে হবে। তো ঠিক এই নেগেটিভ গ্রোথের কারণে এনটিপিসির আজকে এতটা পরিমাণ ফল এবং সে রিকভার করতেই পারছে না। এবার প্রশ্ন হচ্ছে রিকভার কি করবে? দেখুন রিকভার তখনই করবে যখন আবার সে তার গ্রোথ স্টোরি বজায় রাখতে পারবে, মানে গ্রোথ নিয়ে আসতে পারবে। গ্রোথ হচ্ছে স্টক মার্কেটের ফুয়েল।
গ্রোথ যদি হয় স্টক মার্কেটও বাড়বে। যেমন ধরুন এর আগের সপ্তাহে আমি ডিসকাস করেছিলাম যে নিফটি কেন বাড়ার পসিবিলিটি দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম যে এখন রেজাল্ট খুব ভালো আসছে, কারণ এর আগের বার দেখেছিলাম যে অপারেটিং প্রফিট ছিল 11% ধারে কাছে, এবিটা ছিল 11% আর রেভিনিউ মোটামুটি 7-7.5% ছিল। কিন্তু সেই অপারেটিং প্রফিট দেখুন এইবার এক সপ্তাহ পরে দেখুন 14% হয়ে গেছে। এবার আমাদেরকে অপেক্ষায় যে রেভিনিউটাও যেন 10% উপরে চলে যায়, যেটা আমরা পজিটিভ মনে হয়। তার জন্য আমরা বিভিন্ন সেক্টরে বুলিশ রয়েছি। আর আশা করছি আপনাকে স্টক স্পেসিফিকও এটা বোঝাতে পারলাম যে নর্মালি কোনো স্টকের প্রাইস গ্রোথকে ফুয়েল দেয় সেই স্টকের ফান্ডামেন্টাল পারফরমেন্স, মানে অ্যাকচুয়ালি সেই স্টকের রেভিনিউ গ্রোথ করতে হবে, প্রফিট গ্রোথ করতে হবে। যদি গ্রোথ করে তাহলে স্টক বাড়বে, আর যদি গ্রোথ না করে তাহলে এই ধরনের স্ট্যাগনার অবস্থা আমরা দেখতে পারি। তো আশা করছি আমি স্টক রিলেটেড ভিউ কিন্তু আপনাকে বোঝাতে পারলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি চান যে আপনাদেরও আমি স্টক নিয়ে নেক্সট দিন ডিসকাস করি, তাহলে এখনই যান কমেন্টে লিখুন, যেই কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে আমি সেখান থেকেই সেই স্টকটা পিক করবো এবং নেক্সট দিন ইন ডেপথ আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো। আর যারা এখনো অবধি ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেনি, এখনই যান, দেরি না করে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং মিনিমাম 500 টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট শুরু করবেন। অ্যাকাউন্ট ফেলে রাখবেন না, ইনভেস্টমেন্ট করুন, তবেই আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকও করবেন, কমেন্টও করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নতুন কোনো ভিডিও নিয়ে সাজেশন থাকলে সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন। অনেক ধন্যবাদ।